কিউ আর দুইটাই হচ্ছে পি এর সাব ক্লাস আর পি তো নিজের ক্লাস। তো যার কারণে আমরা এই তিনটা টাইপই একই মেথড থেকে একই সাথে রিটার্ন করতে পারতেছি। এবং এই যে var, এটা যেহেতু var, সে অটোমেটিক্যালি যে অবজেক্টের টাইপে সে নিজেকে ইনফার করে নিছে, ঠিক আছে। এই সেম কেসটা যদি আমরা var না দিয়ে অন্য টাইপ দিয়ে দিই তাহলে কি হয়? ঠিক আছে, তাহলে দেখো এখন আসে হচ্ছে এটা রাখতেই দিচ্ছে না, যদিও আসলে এখান থেকে কি কিউ এর অবজেক্ট আসতেছে না, কিউ এর অবজেক্ট আসতেছে, কিন্তু আমাদেরকে হচ্ছে কিউ এর রেফারেন্সে রাখতে দিচ্ছে না। কিউ এর অবজেক্ট আসতেছে, কিউ এর রেফারেন্সে রাখতে দিচ্ছে না, কারণ কি সে আসলে ইনফার করতেছে কি হিসেবে, ঠিক আছে। সো যার কারণে সে কিউ এর অবজেক্টে রাখতে দিচ্ছে না, ঠিক আছে। জিরো মেথডটা দেখো ইনকম্প্যাটিবল টাইপ পি কে কিউ তে কনভার্ট করতে পারে। ওকে, এটা গেল একটা। আরেকটা জিনিস হচ্ছে আমি তোমাদের দেখাতে চাই, সেটা হচ্ছে যে তুমি চাইলে ওই যে আমরা আজকে ক্লাসে পড়লাম যে অবজেক্ট বলে একটা ক্লাস আছে। অবজেক্ট ক্লাস তো কি সমস্ত ক্লাসের প্যারেন্ট ক্লাস, তার মানে অবজেক্টের রেফারেন্স তো আমরা চাইলে যে কোনো ক্লাসের অবজেক্ট রাখতে পারি। ধরো এখানে আমরা 1 দিলাম, কিন্তু খেয়াল করো এখানে ও ডট দিয়ে আর আমরা আই আর প্রিন্ট দিতে পারবো না। কেন আই প্রিন্ট দিতে পারবো না? কারণ অবজেক্ট ক্লাসে তার আসলে আই এর কোনো ডেফিনেশন নাই, ঠিক আছে। তুমি আসলে এখানে আই আর খুঁজে পাবো না। যে আমরা আই দিতে চাই, আমাদের ইরো দিবে, ঠিক আছে। ইরোর হচ্ছে ক্যান নট ফাইন্ড। তো আমরা আইটাকে অ্যাক্সেস করতে পারবো না, কিন্তু অবজেক্টের রেফারেন্সের ভিতরে দেখো যে আমরা এইটার অবজেক্টকে রাখতে পারি, কারণ আসলে অবজেক্টের ভিতরে যে কোনোটাই রাখা যায়, ঠিক আছে। আচ্ছা, এই যে অবজেক্ট ক্লাস সমস্ত ক্লাসের প্যারেন্ট ক্লাস, তার মানে ওই অবজেক্ট ক্লাস থেকে কিছু না কিছু মেথড সমস্ত ক্লাস ইনহেরিট করছে না, ইনহেরিট করছে। তো ওই মেথড গুলা কি, ওগুলার কাজ কি, ওগুলো আমি যে আজকে ক্লাস বেশ কয়েকটা মেথড বলছিলাম, ওইগুলো একটু আমরা কাজ দেখবো দুই একটা। স্যার এই অবজেক্টটা আরেকবার একটু বুঝিয়ে দেন। অবজেক্ট হচ্ছে জাভার বানানো একটা বিল্ট ইন ক্লাস। এই বিল্ট ইন ক্লাসটা এমন ভাবে বানানো, স্পেশালাইজড একটা ক্লাস, যে ক্লাসটা সমস্ত ক্লাসের বাই ডিফল্ট প্যারেন্ট। মানে এটা তোমাকে এক্সটেন্ড করে, যে কিউ হচ্ছে পি কে, পি এর সাব ক্লাস হচ্ছে কিউ, তোমাকে এক্সটেন্ড কি লিখতে হয়েছে, ঠিক আছে। এটা তুমি স্পেসিফিক করে কিউ কে পি এর একটা সাব ক্লাস বানাইছো। কিন্তু এই যে অবজেক্টের যে সাব ক্লাস তোমার কিউ, এটা তোমার লিখতে হয় নাই, কারণ অটো এটা জাভা করে দিছে। আমরা কিন্তু ইনহেরিটেন্সের সময় পড়ছিলাম যে জাভাতে হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে না। কেন সাপোর্ট করে না? যে তুমি একসাথে দুইটা পি এবং কিউ এভাবে লিখতে পারবে না। যেমন ধরো ঠিক আছে, এইভাবে তুমি লিখতে পারবে না। এরকম যদি দুইটা ক্লাস একসাথে ইনহেরিট করতে চাও, এটা ইরো দিবে, ঠিক আছে। যে এখানে তোমার অন্য কিছু একটা এক্সপেক্ট করতেছে, ঠিক আছে। তো কমা দিয়ে তুমি এভাবে এক্সটেন্ডের পরে মাল্টিপল ক্লাস তাহলে লিখতে পারবে, ঠিক আছে। তো মাল্টিপল ইনহেরিটেন্স সাপোর্ট করে না, কিন্তু এই একটা অবজেক্ট ক্লাসকে সে জাভা আবার কি করছে, বাই ডিফল্ট করে দিছে যে সমস্ত ক্লাসের প্যারেন্ট হচ্ছে অবজেক্ট ক্লাস। তার মানে অটোমেটিক্যালি এই ইনহেরিটেশনটা কিভাবে হচ্ছে, অটোমেটিক্যালি হচ্ছে। তার মানে অবজেক্ট ক্লাসে যদি কোনো মেথড পাবলিক ডিক্লেয়ার করা থাকে, ঠিক আছে, অথবা প্রোটেক্টেড ডিক্লেয়ার করা থাকে, তাহলে ওগুলো কি তুমি তোমার ক্লাসের ভিতরেও পাবা। এর ভিতরে কিছু মেথড আছে খুবই কাজের কিছু মেথড, যেগুলো তুমি চাইলে ব্যবহার করতে পারবা। যেমন ধরো একটা মেথড হচ্ছে গেট ক্লাস, যে আমরা দেখছিলাম
লিখলাম গেট ক্লাস মেথড। এটা দিয়ে তুমি চাইলে ওই ক্লাসের ওই অবজেক্ট কোন ক্লাস থেকে বানানো হয়েছে সেটার নামটা চাইলে নিতে পারবা। যেমন ধরো আমাদের হচ্ছে এর নামে যে ভেরিয়েবল, হ্যাঁ, এটা তো আমরা ভ্যাট দিয়ে নিছি, আমরা একটা মেথডের রিটার্ন টাইপ হিসেবে পাইছি। এই মেথড আসলে আমাকে কি অবজেক্ট পাঠাইছে, এই মেথডটা আমাকে আসলে কি অবজেক্ট পাঠাইছে সেটা যদি আমরা জানতে চাই, যেহেতু এই মেথডটা আমি লিখছি আমি জানি, কিন্তু ধরো এরকম হইতে পারে যে এই মেথডটা হয়তো অন্য কোনো বিল্ট ইন একটা ক্লাসের ভিতরে হয়তো আছে, আমি জানি না আসলে সে কি পাঠাইছে। তো আমরা যদি দেখতে চাই তাহলে আমরা তাহলে কি করব, a ডট গেট ক্লাস ডট গেট নেম, ঠিক আছে? তো এই যে গেট ক্লাস, দেখো আমি ডট দিয়ে একটা মেথড লিখতেছি গেট ক্লাস। এই মেথড কি আমার এই যে ধরো এটা থেকে কি পাচ্ছি পির অবজেক্ট, পির কোথাও কি গেট ক্লাস নামে কোনো মেথড লেখা আছে? নাই। তাহলে আমি এই ডট দিয়ে কিভাবে এই মেথড কল দিতে পারলাম? কারণ হচ্ছে এই মেথডটা আসলে কার মেথড? অবজেক্ট ক্লাসের মেথড। ওই দেখো এই মেথডটা আসলে হচ্ছে এই যে অবজেক্ট ডট গেট ক্লাস, তার মানে অবজেক্ট ক্লাসের একটা মেথড অটোমেটিক্যালি পি পেয়ে গেছে। কেন পেয়ে গেছে? কারণ যত ক্লাস আছে সবাই কি অবজেক্ট ক্লাসের সাবক্লাস। তো অবজেক্ট ক্লাসে যা যা ডিক্লেয়ার করছে সবাই আর ভিতরে ইয়ে চলে আসে। তো তুমি চাইলে যে কোনো অবজেক্টের সাথে এই ডট গেট ক্লাস কলটা দিতে পারো, ঠিক আছে? এবং গেট নেমের মাধ্যমে তুমি ওই অবজেক্টের ক্লাস নামটা পাবা। যেমন ধরো আমাদের এটা প্রথমটা কি পির অবজেক্ট হওয়ার কথা। তো দেখো আমরা যখন রান করতেছি এখানে পির নামটা পাই। স্যার, তাহলে এই জায়গায় কি গেট ক্লাস এবং গেট নেম দুইটা কি মেথড? হ্যাঁ হ্যাঁ, দুইটাই মেথড। তাহলে এটা মেথড, কেমন হলো এই বুঝতে দেখো পারলাম না। মেথড চিনার উপায় কি, যে ফার্স্ট ব্র্যাকেট আছে না, ফার্স্ট ব্র্যাকেট থেকে বুঝা যায় মেথড। স্যার তাহলে দুইটা মেথড একসঙ্গে কল হলো, গেট ক্লাস ডট গেট হ্যাঁ, নেম, কেন এটা কেমন? কেন চলো হইলো, এই যে এই মেথডটা আছে গেট ক্লাস, এটা আবার আরেকটা ক্লাস রিটার্ন করতেছে, সেটার আবার আরেকটা মেথড হচ্ছে জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে? ধন্যবাদ। ওকে, সো আমরা যদি এখন কির গেট ক্লাস নেই তাহলে আসলে কির ক্ষেত্রে কোনটা আছে কিউ এর অবজেক্ট, তাহলে আমরা এই জায়গায় পাবো কিউ আর পরেরটাতে পাবো হচ্ছে, ঠিক আছে? এই দেখো ই কিউ আর। তো এই অবজেক্ট ক্লাসের মাধ্যমে তুমি এই ধরনের বেশ কিছু ফ্যাসিলিটি পাবা, ঠিক আছে? এই অবজেক্ট ক্লাসের একটা বড় ফ্যাসিলিটি, আরেকটা বড় ফ্যাসিলিটি হচ্ছে টু স্ট্রিং মেথড, ঠিক আছে? টু স্ট্রিং মেথডটা কিভাবে কাজ করে এটা আমি একটু দেখাবো। তো আপাতত এটা এখানে শেষ করি, পরের পার্টে গিয়ে ওগুলো দেখি, ঠিক আছে? বাকি দেখো এই জায়গায় কারো কোনো কোশ্চেন আছে কিনা, যে লোকাল ভেরিয়েবল টাইপিং করে, ওকে? তো আমি নেক্সট পার্টে চলে যাচ্ছি। আমার মাইকটা মনে হয় ভালো করে শুনতেছে, মানে আমি টাইপ করার সময় কথা বলতেছি না, কারণ হচ্ছে শোনা যায় না তো, তোর মুখের কাছে নিলে আর করতে পারতেছো, যার কারণে টাইপ বন্ধ করে করে কথা বলতেছে, ঠিক আছে? তো যদি দেখো যে টাইপের মধ্যে কিছু শোনা যাচ্ছে না, তার মানে আমি আসলে বলতেছি, ঠিক আছে? ওকে, তো আমাদের ধরো দুইটা ক্লাস আছে। তো আমরা যদি চাই এই দুইটা ক্লাসের হচ্ছে কি কি প্রপার্টি অবজেক্ট ক্লাসের মাধ্যমে পাইতে পারি। এখন দেখো এই দুইটা ক্লাসের ভিতরে কিছুই ডিফাইন করা নাই, কোনো মেথড নাই, কোনো ভেরিয়েবল নাই, কিছু নাই। স্টিল আমরা চাইলে এটার ভিতর থেকে বেশ কিছু মেথড পাবো। কি কি মেথড পাবো সেগুলো হচ্ছে সবই কি অবজেক্টের ক্লাসের হতে পাবো। একটা মেথড তো অলরেডি দেখাইছি, গেট ক্লাস গেট নেম, এটার আমি এখানে দেখাইলাম না, আমি পরের গুলাতে চলে যাই। খেয়াল রাখো এই জিনিসগুলো কিন্তু তোমাদের বইয়ে এত মানে স্পেসিফিকলি দেওয়া নাই, তো তোমরা একটু ক্লাস একটু খেয়াল করে ভালো করে, আমরা আবার নিজের থেকে ঢুকতাম।
হচ্ছে আরেকটা মেথড টু স্ট্রিং মেথড। তো টু স্ট্রিং মেথডটা কি করে দেখো। Okay, তো দেখো টু স্ট্রিং মেথডটা এখন কি দিচ্ছে, ওই মানে ওই অবজেক্টটার রেফারেন্স দিচ্ছে, তার মানে ডাইরেক্টলি এ প্রিন্ট দিলে যেটা আসে। তো ডাইরেক্টলি এ প্রিন্ট দিলে যেটা আসে আমরা দেখাইছিলাম শুরু থেকে যে কোনো একটা অবজেক্ট যদি ডাইরেক্টলি প্রিন্ট দাও কি সেটা রেফারেন্স নাম্বারটা দেখায়। টু স্ট্রিং মেথডটাও কি এখন এই রেফারেন্স নাম্বারটাই দেখাচ্ছে, ঠিক আছে। তো তুমি চাইলে এই টু স্ট্রিং মেথডটাকে চেঞ্জ করতে পারবা, তোমার মতো করে বানাইতে পারবা। যেমন ধর আমরা বি ক্লাসে এটা বানাই, ঠিক আছে, এ ক্লাসে তো বানাই নাই, বি ক্লাসে এটা বানাইলাম। তো টু স্ট্রিং মেথডটার এক্সাক্ট সিগনেচার আবার ম্যাচ করতে হবে, এক্সাক্ট সিগনেচার ম্যাচ না করলে কি ওভাররাইড হবে না, ঠিক আছে। এক্সাক্ট সিগনেচারটা ম্যাচ করতে হবে। Signature হচ্ছে ও একটা জিনিস একটু দেখো। অনেক সময় কোনো অর্থ দেয় না। ঠিক আছে, তো আমরা হচ্ছে বি ক্লাসের ভিতরে টু স্ট্রিং মেথডটা ওভাররাইড করে দিছি। এখন যেহেতু ওভাররাইড করে দিছি, এখন যখন তুমি এই বি দিয়ে কল দিবা তখন কি হবে, বির ক্ষেত্রে দেখো এখন আর রেফারেন্স নাম্বারটা না এসে কি আসতেছে, দিস ইজ বি, তুমি যেটা ওভাররাইড করে দিছো সেটা আসতেছে। তাহলে এই জায়গায় কি হচ্ছে, পলিমরফিজম হচ্ছে, তুমি যেটা দিচ্ছ সেটা আসতেছে। আচ্ছা এখন তাহলে তোমার মনে হতে পারে যে আচ্ছা এটা যদি নরমালি থাকতো তাহলে তো কাজ করতো, অবজেক্ট ক্লাসের থেকে কি লাভ হইলো, বুঝতে পারছি না। অবজেক্ট ক্লাসে এই টু স্ট্রিং মেথডটা থেকে কি লাভ হইলো কে বলতে পারবা? অবজেক্ট ক্লাসে যদি টু স্ট্রিং মেথড নাও থাকতো তাহলেও কি আমার এই যে এভাবে যে আমি যে বি ডট টু স্ট্রিং দেওয়ার ফলে যে দিস ইজ বি আসছে এটা কি আসতো। তাহলে অবজেক্ট ক্লাসে টু স্ট্রিং মেথড থাকার ফলে আমার কি সুবিধা হইলো বলতে পারবা? আচ্ছা তো, সব চলে গেছে। তাহলে ক্লাস এখানে শেষ করে দিই। না স্যার, আমরা আছি সবাই। তো স্টিক থাকার ফলে সুবিধাটা এটা যে তুমি চাইলে এখন কি করতে পারবা, তুমি এখন চাইলে কি করতে পারবা, অবজেক্টের একটা রেফারেন্সে বিটির অবজেক্ট নিয়ে ও ডট টু স্ট্রিং মেথডটাকে কল দিতে পারবা। কল দিলে কোনটা কল হবে, ওই বি তে যেটা তৈরি করা হয়েছে সেই টু স্ট্রিং কল হবে। যদি অবজেক্ট ক্লাসে টু স্ট্রিং মেথড না থাকতো তাহলে কিন্তু তুমি এই টু স্ট্রিং দিয়ে কল দিতে পারতা না, ঠিক আছে। এই হচ্ছে আমার অবজেক্ট ক্লাসে টু স্ট্রিং থাকার সুবিধা। Okay?
নেক্সট দেখো নেক্সট হচ্ছে হ্যাশ কোড। এটাও একটা হচ্ছে অবজেক্ট ক্লাসের মেথড। সো কোনো একটা ক্লাসের হ্যাশ কোড পাবা। হ্যাশ কোড তোমরা সবাই জানো যে হ্যাশ করে বের করা হয়। তো ওইরকম ঠিক আছে, এর জন্য যদি আমরা বের করি তাহলে হচ্ছে টিপিটা হ্যাশ করে এটা আরেকটা ডিফারেন্স। এইটাও তুমি কাজে লাগাইতে পারো অনেক সময়। ধরো অনেকগুলো অবজেক্ট আসতেছে, তো তুমি যদি কোনো ডাটা স্ট্রাকচারের কাজে লাগাও সেটাও নেক্সট হচ্ছে ইকুয়াল। ইকুয়াল ঠিক আছে। তো এই ইকুয়ালস ফাংশনটা হচ্ছে অবজেক্ট ক্লাস থেকে আসছে। এই ক্লাসের ভিতর কিন্তু আমরা ইকুয়ালস নামে কোনো ফাংশন বানাইনি। তো এটা হচ্ছে এই ক্লাস থেকে আসছে। সো দেখো ফলস আসতেছে। সো আমরা যদি আসলে সেম অবজেক্ট হইলে আসলে এখন যদি আমরা এ টুর সাথে কম্পেয়ার করি তাহলে কিন্তু ট্রু আসবে, যেহেতু দুইটা আসলে সেম অবজেক্টকে পয়েন্ট করে। এটা এটাও একটা রেফারেন্স, এটাও একটা রেফারেন্স, কিন্তু দুইটা আসলে সেম অবজেক্টকে ধরো এরকম যদি ঠিক আছে। তো যদি A3 সাথে আমরা কম্পেয়ার করি তাহলে কিন্তু আর খুব আসে না, কারণ এটা আসলে নতুন আর একটা অবজেক্ট বানানো হচ্ছে, ঠিক আছে। তো ইকুয়ালস ফাংশনের কাজ আমরা আশা করি বুঝতে পারলাম। তো এই ইকুয়ালস ফাংশনটা চাইলে চেক করতে পারছি। আচ্ছা, আরেকটা দেখাইতে চাই, সেটা হচ্ছে ক্লোন ফাংশন। ঠিক আছে, ক্লোন ফাংশনটা কি? ক্লোন ফাংশনের মাধ্যমে আমরা চাইলে একটা একটা অবজেক্ট তৈরি করতে পারি। এটা আসলে আমরা ঠিক আছে। তো এইভাবে এইভাবে এটা আবার কাজ করবে, ঠিক আছে। এই ক্লোন ফাংশনও আছে, মানে ক্লোন ফাংশনটাও অবজেক্ট ক্লাসের ভিতরে আছে। এটা ব্যবহার করতে হলে একটা শর্ত আছে, তার মানে এটা যদি তুমি চাও যে আসলে কোন একটা অবজেক্ট বানানো যাক, তাহলে হচ্ছে তোমাকে একটা মেথডকে ওভাররাইড করতে হবে এবং একটা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে হবে। যেহেতু এটা ইন্টারফেসের পার্ট চলে আসতেছে, সো এটা আমি এখন দেখাবো না। এই যে নেক্সট ল্যাবে আমরা এটা দেখবো ইন্টারফেস, তখন আমরা দেখাবো যে কিভাবে ক্লোনেবল কে ইমপ্লিমেন্ট করলে আমরা চাইলে যে কোনো আমার যে কোনো ক্লাসের অবজেক্টকে ক্লোন করতে পারবো, ঠিক আছে। ওকে, ফাইনালি হচ্ছে আরেকটা জিনিস ফাইনালাইজ আমি বলছিলাম যে যখন একটা অবজেক্ট ডিস্ট্রয় হয়ে যায় তখন হচ্ছে ফাইনাল একটা কল হয়, যেটা আমরা এতে কিন্তু আমরা ওভাররাইড করি নাই। তো এর কারণে কোন মেসেজ টেসেজ আসতেছে না, বি দেওয়া আসতেছে।
কিছু কিছু কথা বুঝিও না বুঝি তো আমরা বি তে হচ্ছে এই ফাইনালাইজ মেথডটা ইমপ্লিমেন্ট করলাম, ওভাররাইড করলাম আর কি। এটা কি অবজেক্ট ক্লাসে দেওয়া আছে, ঠিক আছে? তো অবজেক্ট ক্লাসে দেওয়া আছে, আমরা এটা এখানে বি এর ক্লাসে ইমপ্লিমেন্ট করলাম। এখন যদি আমরা কোডটা রান করি, দেখো ফাইনালাইজ কে কেউ কিন্তু কল দেয়। ঠিক আছে, এটা আসলে কল হয় কি, ওই গার্বেজ কালেক্টর যখন কালেক্ট করে তখন গিয়ে কল হয়, ঠিক আছে? সো Gato 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 স্যার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমি যখন এ ডট ক্লোন দেবো না, তখন হচ্ছে এ এর এ ক্লাসের ক্লোন হবে, আপনি কি বলেন এটা? এই ক্লাসের সিমিলার টাইপের আর একটা অবজেক্ট তাহলে আমি তো নিউ দিয়ে করতে পারি সেটা স্যার। দিয়ে করলে কি সেম অবজেক্ট হবে? মনে করো যে ওই ও নিউ অবজেক্ট, হ্যাঁ নতুন আর একটা বুঝতে পারছি। ফাইনালাইজটা কোন ও লাস্ট হচ্ছে আর একটা জিনিস, ইনস্ট্যান্স অফ এটা একটু দেখাই। ধরো আমাদের হচ্ছে এখন হচ্ছে চাইলে চাইলে যেটা করতে পারি যে এই যেটা ক্লাসের যে আমরা গেট ক্লাসে অপারেটর, ঠিক আছে? এই ক্লাসের ইনস্ট্যান্স এটা একটা অপারেটর, ঠিক আছে? যেহেতু পিপি ক্লাসেরই এ ক্লাসের ইনস্ট্যান্স কিনা, তাহলে কিন্তু দেখো আমাদের এই হচ্ছে আগে কম্পাইলে 0 দিচ্ছে, কম্পাইলে 0 দিচ্ছে। তো এই অপারেটর কিন্তু একটা যেটা তোমরা
এটা হচ্ছে সাব ক্লাসের ক্ষেত্র কাজ। তার মানে এই কারণে তাহলে হচ্ছে অবজেক্ট ক্লাস হচ্ছে সমস্ত ক্লাসে অবজেক্ট ক্লাসের ক্ষেত্রেও হলো স্যার। স্যার আমাদের ড্রপ আউট ক্লাস আছে, আমরা কি প্রেজেন্টটা দিয়ে বের হয়ে যাবো? জি স্যার অফলাইন। ক্যাম্পাস আছে জি স্যার ক্যাম্পাস আছে। দিয়ে দাও হচ্ছে ড্রপারটা দিও তো এই হচ্ছে অবজেক্ট ক্লাসের protected void finalized যে স্যার ওই পার্ট আচ্ছা ওইটুকু আমি দেখাইতে চাইছিলাম পার্ট যেটা হচ্ছে যে জেডিকে 25 এটা আসলে ডেপ্রিকেশন করে ফেলা হয়েছে ঠিক আছে তো এই কারণে আর ফাইনালাইজার পার্টটা ছিল হচ্ছে আমরা থিওরিতে পড়ছিলাম মানে ফাইনালাইজ মেথডটা কখন কল হয় যখন ওই অবজেক্টটা ডিস্ট্রয় হয়ে যায় তখন কল তো ক্লাসের ভিতরে যদি তুমি এটাকে ওভাররাইড করে রাখো যদি কোনো একটা অবজেক্ট যখন ডিস্ট্রয় হয়ে যাবে তখন হচ্ছে এই মেথডটা কল কিন্তু যেহেতু এটা ডেপ্রিকেট করে ফেলতে তো এই কারণে আর স্যার টু স্ট্রিংটা স্যার একবার টু স্ট্রিং হচ্ছে যে অবজেক্ট ক্লাসকে স্ট্রিং এ ইয়ে করে আর হচ্ছে যে টু স্ট্রিং ওভারহেড করলে আমাদের যে সুবিধা হয় এটা কি একটু বুঝাবেন? এই মেথড হচ্ছে মানে অবজেক্ট ক্লাসের মেথড ঠিক আছে ক্লাস বলতে হচ্ছে ওই যে সবার যে প্যারেন্ট সেই অবজেক্ট ক্লাসের ভিতরে এরকম একটা টু স্ট্রিং মেথড বানানো আছে হ্যাঁ ওইটা অ্যাবস্ট্রাক্ট মেথড না মানে ওইটার একটা ইমপ্লিমেন্টেশন আছে ওই ইমপ্লিমেন্টেশন আমরা দেখছি যে যেখানে এর যেহেতু এ ক্লাসের ভিতরে টু স্ট্রিং মেথডকে ওভাররাইড করা হয় না এ ক্লাসের যখন টু স্ট্রিং আমরা কল দিই কি আসে ওই এ ক্লাসের অবজেক্টের রেফারেন্স নাম্বারটা শুধু আসে কিন্তু এই ক্লাসে আমরা কি করছি এটাকে ওভাররাইড করে ফেলছি তাহলে ওভাররাইড করলে কি হবে আমার কি যে সাব ক্লাস এই সাব ক্লাসেরটা কল হবে তো যার কারণে কি হবে যে আমরা যখন p ডট টু স্ট্রিং কল দিচ্ছি তখন আর ওই অবজেক্টের রেফারেন্স না এসে আমাদের আমরা এখানে যে মেসেজটা দিছি এটা এখন কথা হলো যে আচ্ছা তুমি যদি এটা এই p ক্লাস যদি অবজেক্টের সাব ক্লাস নাও হইতো তাহলেও তো আমরা p ডট টু স্ট্রিং কল দিতে পারতাম না এবং এই মেসেজটাই আসতো তাহলে অবজেক্টের মানে অবজেক্ট ক্লাসের ভিতরে এই মেথডটা থাকার সুবিধাটা কি হয়েছে আমরা চাইলে অবজেক্টের রেফারেন্সে এই পি ক্লাসের অবজেক্ট যখন নিব তখন ও ডট টু স্ট্রিং মেথডটা কল দিতে পারবো যদি অবজেক্ট ক্লাসে এই মেথডের কোনো ডেফিনেশন না থাকতো তাহলে কিন্তু অবজেক্ট মানে টু স্ট্রিং কন্ট্রোলটা দিতে পারতো না। জি স্যার এটা হচ্ছে প্যাকেজের পার্টটা বাকি আছে প্যাকেজের আগে আমি একটা সিম্পল জিনিস একটু দেখাই দিই যেটা
এটা হচ্ছে আসলে আমার ওই নেস্টেড ক্লাসে দেখানোর কথা ছিল, আমি somehow মিস করে ফেলছি। ওইটা একটু দেখাই। নেস্টেড ক্লাসে আমরা দুই ধরনের নেস্টেড ক্লাস দিচ্ছি, একটা হচ্ছে স্ট্যাটিক নেস্টেড আর একটা হচ্ছে নন স্ট্যাটিক নেস্টেড ক্লাস। নন স্ট্যাটিক নেস্টেড যেটা সেটা হচ্ছে ইনার ক্লাস বলা হয়। এই দুই ধরনের নেস্টেড ক্লাস ছাড়াও আরো এক ধরনের আছে যেটা হচ্ছে অ্যানোনিমাস নেস্টেড ক্লাস। ঠিক আছে, তো অ্যানোনিমাস ক্লাসটা কি একটু আমি একটু দেখে দিই। তো অ্যানোনিমাস ক্লাস হচ্ছে, অ্যানোনিমাস নাম থেকে বুঝতে পারতেছো যে এই ক্লাসটা হচ্ছে
ক্লাস অ্যানোনিমাস ক্লাসটা একটু দেখো। তো অ্যানোনিমাস ক্লাসের ব্যাপারটা কি? এখানে দেখো আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস আছে, এর ভিতরে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে। তো একটা ক্লাসের কি করা যায় না, অবজেক্ট তৈরি করা যায়। ঠিক আছে? কিন্তু যদি আমরা চাই যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অবজেক্ট তৈরি করব, ওই সময় আমরা কি করতেছি, একটা অ্যানোনিমাস ক্লাস তৈরি করতেছি অটোমেটিক্যালি ওইটাকে মানে ইনহেরিট করে। তো ইনহেরিট করার ফলে কি করতে হয়েছে, এই ভয়েড এম যেহেতু আমাদের এখানে অ্যাবস্ট্রাক্ট মেথড, এটাকে আবার এই জায়গায় বডি দিয়ে ওভাররাইড করতে হয়েছে। ওভাররাইড করে তারপর হচ্ছে আমরা এই এম মেথডটাকে কল দিছি এবং আমাদের এখানে আউটপুটে ওই এম মেথডটা কল। এখন এই যে ক্লাস, এই ক্লাসটাকে কেন অ্যানোনিমাস বলা হচ্ছে? ঘটনা হচ্ছে যে এই ক্লাসের অবজেক্ট তুমি অন্য কোথাও তৈরি করতে পারবে না, মানে এটা এই জায়গায় হয়েছে এই স্কোপে গিয়ে শেষ। মানে আবার কি তুমি আবার এখানে যেমন ধরো এখানে কি আমি আবার এ ডিক্লেয়ার করতে পারবো এর অবজেক্ট? ঠিক আছে, এখানে কিন্তু আর আমি ডিক্লেয়ার করতে পারবো না, কারণ হচ্ছে এর তো অ্যাবস্ট্রাক্ট ক্লাস। ঠিক আছে, আর এখানে যে ক্লাসটা ওভাররাইড করছিল এটা অ্যানোনিমাস একটা ক্লাস, এটার কোনো নাম নাই। দেখো এখানে কোনো নাম আছে? আমরা এখানে কোনো ক্লাসের নাম দেই নাই। এটা একটা অ্যানোনিমাস নামে একটা নতুন ক্লাস তৈরি হয়েছে, এই জায়গায় তৈরি হয়ে এই জায়গায় অবজেক্ট তৈরি হয়ে গেছে। এটাকে আর নতুন করে আর কখনোই আমি অবজেক্ট বানাইতে পারবো না, এটা ওয়ান টাইম ইউজ টাইপের। বুঝতে পারছো? মানে একবার অবজেক্ট বানাই এই ক্লাসের কাজ শেষ। ঠিক আছে, একবার অবজেক্ট বানাইলাম এরপরে এটার কাজ। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে অ্যানোনিমাস ক্লাস। অ্যানোনিমাস ক্লাসে ধরো এরকম হইতে পারে যে ঠিক আছে, সে এরকম হইতে পারে তুমি চাইলে এক্সট্রা, মানে অরিজিনাল ক্লাসে তো শুধুমাত্র এম মেথড ছিল, তুমি এখানে এম টুটাও রাখলা। ঠিক আছে, আরো এক্সট্রা মেথড বানাইলা, কিন্তু মানে এটা রাখতে পারো, কোনো সমস্যা নেই, তোমার কম্পাইল করে। ঠিক আছে, আরে এটা তো এখানে তো কম্পাইল হবে, রান হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, কিন্তু তুমি এম টু কে আর কল দিতে পারবে না। কেন কল দিতে পারবে না? কারণ এই যে এ টু টা আসলে কার রেফারেন্স? এর রেফারেন্স। আর এই ক্লাসের ভিতরে শুধুমাত্র এম এর ডেফিনেশন দেওয়া আছে, এম টুর কোনো ডেফিনেশন দেওয়া নাই। তো তুমি আসলে এম টু কে কল দিতে পারবে না। ঠিক আছে, বানাইতে পারবা কিন্তু এটাকে আসলে কল দেওয়ার কোনো সুযোগ নাই। ওকে, দেখো বুঝা গেল। এই হচ্ছে অ্যানোনিমাস ক্লাস। আমরা তোমার টোটালি মানে আহ, তোমার স্কোপের ভিতরে একটা মানে ওয়ান টাইম একটা ক্লাস বানিয়ে সেটার অবজেক্ট বানিয়ে একবার ব্যবহার করে শেষ। এবং এই অবজেক্ট আর এই অবজেক্ট সেম না, এটা তোমরা করতে পারবে। যেমন ধরো এটা যদি আমি নামটা চেঞ্জ করে দিই, এ ডট এম যা আসবে এ টু ডট এম সেম আসবে না, ডিফারেন্ট আসবে, কারণ হচ্ছে দুটা ডিফারেন্ট ক্লাসের অবজেক্ট। তো এটা হচ্ছে এই ক্লাসের অবজেক্ট আর এটা হচ্ছে এই ক্লাসের অবজেক্ট। সো এটা দুই ক্লাসের অবজেক্ট, কিন্তু যেহেতু দুইটারই সুপার ক্লাস সেম এ, যার কারণে আমরা সুপার ক্লাসের রেফারেন্সে রাখতে পারি। ওকে, দেখো বুঝা গেল কিনা? কারো কোনো কোশ্চেন আছে? ওকে, কোশ্চেন না থাকলে আমি প্যাকেজে চলে যাই। প্যাকেজের ব্যাপারটা একটু খেয়াল করো। প্যাকেজে শুধু হচ্ছে ফাইল দিয়ে দেখাইলে হবে না, একটু খেয়াল করে দেখো যে আমি এখানে ফোল্ডার কিভাবে বানাচ্ছি, ফোল্ডারের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, তো সাপোজ ধরো আমরা একটা ফোল্ডার বানাচ্ছি প্যাকেজ P1। ঠিক আছে, P1 এর ভিতরে আমরা একটা ফাইল বানাচ্ছি। দেখো এই যে VS Code অটোমেটিক্যালি এখানে P1 প্যাকেজটা তৈরি করে দিচ্ছে। ঠিক
ঠিক আছে? তো আমরা এই ক্লাসের ভিতরে একটা মেইন আসবো। এখন এটা স্যার, করা- স্যার আমরা যখন হচ্ছে ভিএস কোডে কোড লিখি তখন কি জাভা কি স্যান্ডবক্স তখন বানায়? জাভা তো স্যান্ডবক্স বানায় না, জেভিএম। জেভিএম কি মানে সে সময় বানাবেন নাকি জাভা অ্যাপলেটের সময় বানাবে স্যান্ডবক্স? হ্যাঁ, স্যান্ডবক্স সবসময়। জেভিএম সবসময় স্যান্ডবক্সের ভিতরে কাজ করে। ঠিক আছে? প্রতিটা প্রোগ্রাম আলাদা আলাদা ভাবে স্যান্ডবক্স তৈরি করে কাজ করে। ওকে। সো এই হচ্ছে আমাদের একটা প্যাকেজ P1। P1 এর ভিতরে একটা A ক্লাস আছে। এটাকে যদি এখন আমরা কম্পাইল এবং রান করতে চাই তাহলে কিভাবে করবো এটা একটু দেখে রাখবো। অনেকের এই জিনিসটা জায়গাটা গিয়ে গোলমাল লাগে। কম্পাইল করতে পারে না, রান করতে পারে না। তো কম্পাইল করার জন্য দেখো এই যে P1 ফোল্ডারটা আসলে আমার কিসের ভিতরে আছে? এই কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরির ভিতরে আছে। এই জায়গায় আগে তোমার যাইতে হবে। ls দেই, দেখো ls এর ভিতরে দেখাচ্ছে আমার এই যে P1 ফোল্ডারটা দেখাচ্ছে। ঠিক আছে? তার মানে আমার এই কারেন্ট ওয়ার্কিং ডিরেক্টরির ভিতরে P1 ফোল্ডারটা আছে। এই জায়গা থেকে আমাকে কম্পাইল অবশ্য তুমি যে কোনো জায়গা থেকে করতে পারবা, কিন্তু রান করতে গেলে এই জায়গা থেকে করতে হবে। যেমন ধরো কম্পাইল করতে গেলে জাভা P1 slash, ঠিক আছে, এই ডট জাভা। এটা হচ্ছে ঠিক আছে, এটা দিয়ে হচ্ছে কম্পাইল। রান করতে গেলে হচ্ছে জাভা এ দিলে হবে না। দেখো যেখানে খুঁজে পাচ্ছে না এ নামে কোনো ক্লাস। আবার ধরো আচ্ছা ঠিক আছে, আমি ধরলাম যে ওকে P1 এর ভিতরে ঢুকে দিলে হবে নাকি? P1 এর ভিতরে গেলাম, এখানে দেখো P1 এর ভিতরে গেছি, এখানে দেখো এ নামে এ ডট ক্লাস আছে। তুমি যেটা এখন চিন্তা করো, আচ্ছা আমি এখান থেকে ডাইরেক্টলি যদি এ রান করি, ঠিক আছে, স্টিল রান করবে না। ঠিক আছে, এখানে দেখো আমরা দিছি, এখানে বলছে মেইন ক্লাস খুঁজে পাবে, কিন্তু এখানেই তো এ ক্লাস আছে, কিন্তু স্টিল সে খুঁজে পাবে। তো আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে বের হইতে হবে। বের হয়ে এখান থেকে প্যারেন্ট ডিরেক্টরি থেকে P1 ডট এ, তাহলে কাজ করবে। রান করতে হবে P1 ডট, দেখো বোঝা গেল। ঠিক আছে, তো যদি প্যাকেজ আমরা বানাই তাহলে P1 ডট এ কোন ডিরেক্টরি থেকে, যে P1 এর প্যারেন্ট ডিরেক্টরি থেকে তোমাকে এই কলটা দিতে হবে, তাহলে এটা কাজ করবে। তারপর ধরো আমরা একটা ডিফারেন্ট প্যাকেজ বানাই P1 এর বাইরে, এটার ভিতরে ধরো আরেকটা আছে P, ইনপুটে ধরো আমরা যদি চাই যে ওকে একে ইম্পোর্ট করব, দেন আমরা চাইলে এ ডট এম নামে আমরা নাম্বারটা কল দিই। এখন বি ক্লাসটাকে এক্সিকিউট করতে হলে সেম এরর দিচ্ছে হচ্ছে এমটা পাবলিক। তো এমটা যেহেতু আমাদের ডিফল্ট অ্যাক্সেস কি অন্য 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 প্যাকেজ থেকে অ্যাক্সেস করা যায়, তো আমাদেরকে এটা পাবলিক করতে হবে। ঠিক আছে, কম্পাইল হচ্ছে, রান করতেছে ডট, দেখো এর যে এম মেথড সেটা আমরা এখান থেকে কল দিতে পারতেছি ডিফারেন্ট আর একটা প্যাকেজ থেকে, P2 নামক প্যাকেজ থেকে P1 এর এর যে মেথডটা আছে সেটাকে কল দিতে পারতেছি। যেটা পাবলিক এই কারণে কল দিতে পারতেছি, বাকিগুলো অ্যাক্সেস হবে না। তো যদি সাব ক্লাস হয় তাহলে প্রোটেক্টেড অ্যাক্সেস হবে। ঠিক আছে, তো ডিফল্ট গুলো অ্যাক্সেস করতে হলে নিজের প্যাকেজটা, মানে P1 এর ভিতরে যদি আরেকটা ক্লাস থাকে সেটা আবার ডিফল্ট অ্যাক্সেস করতে হবে।
মেথডটা যদি আমরা ধরো পি প্যাকেজের ভিতরে আরেকটা ক্লাস AM2 কে এখন আমরা কল দিতে পারবো। AM2 কিন্তু পাবলিক না, স্টিল কল দেওয়া যাচ্ছে কারণ যেহেতু সি ক্লাসটা হচ্ছে সেম প্যাকেজের ভিতরে P1 এর ভিতরে। ঠিক আছে, আর যেহেতু সেম প্যাকেজ P1 এর ভিতরে এই কারণে কিন্তু আর এখানে আবার P1.a লিখতে হয় না বা import a দিতে হয় না। ঠিক আছে, ডাইরেক্টলি এটা কাজ করবে। C কে আমরা কম্পাইল করতে হলে করতে হলে ঠিক আছে, সো এই যে পুরো দেখো কেউ বুঝো নাই কেউ কিনা প্যাকেজ কিভাবে বানাবো, এই যে টপে হচ্ছে প্যাকেজের নাম দিতে হবে এবং এই যে ফোল্ডারের নাম আর হচ্ছে প্যাকেজের নাম সেম হইতে হবে এবং তোমার হচ্ছে যখন অন্য প্যাকেজ থেকে ইউজ করতে যাবা যেমন ধরো এখানে তখন কি তোমাকে ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট না করলে তুমি এই ক্লাসটা পাবা না। কম্পাইল করতে গেলে ভিতরে ঢুকে ডাইরেক্টলি কম্পাইল করতে পারবা, সমস্যা নাই, কিন্তু রান করতে গেলে অবশ্যই বাহিরে প্যাকেজের বাহিরে গিয়ে তারপর হচ্ছে প্যাকেজের নাম দিয়ে ওই ক্লাসকে কল করতে হবে, তাহলে কাজ করবে। তারপর বুঝে নাই কেউ আসছে? স্যার সরি স্যার, আমার হচ্ছে একটু ক্লাস আছে তো, আমার অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিলে ভালো হতো। হ্যাঁ স্যার, 21 ব্যাচ 38। যখন ব্যান্ডটা দিয়ে গেল তখন তুমি বুঝছিলা? স্যার আমার হচ্ছে নেটওয়ার্ক ডিসকানেক্ট হয়ে গেছিল মাত্রই স্যার, আমি শুরু থেকেই ছিলাম স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমিও আছি স্যার 51 বললো তুমি শুরু থেকে এই গেলা কই? আর 21 এর 84। বলে কোনো লাভ নেই, কোনো access দেওয়া হবে না। আচ্ছা স্যার class এ 21 এর 4 এই তোমার 8 বলতে যে না করলে শুধু ভুলে যাবে, না করলে তখন তখন প্রায় 15 জন দিয়ে গেছে। ঠিক আছে, আমার একটু পরে ঠিক আছে? তাহলে কি দাও? তো কোনো কারো আর question আছে কিনা বলো তোমরা? কারো কোনো কোশ্চেন আছে কিনা? আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, স্যার আমি হচ্ছে থিওরি ক্লাসে অ্যাটেন্ড ছিলাম, বাট আমি অ্যাটেন্ডেন্সটা দিতে পারি নাই। আচ্ছা এইগুলা বলে তো লাভ নাই, তুমি ছিলা তো কিন্তু attendance দিতে পারো নাই, তারপর তো এগুলো তো আচ্ছা। সো ল্যাবের কারো প্রবলেম না থাকলে আমি ক্লাস শেষ করে দিই। তো সবাই এই যে এখন আমি বলতেছি যে এখনের পর থেকে সবাই